শৃঙ্খলা বাহিনীর অভিযান সফল বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জনগণকে সাথে নিয়ে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। সম্মেলন ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগের তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব, নতুন করে দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপি। উৎসবের আমেজে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী, মণ্ডপগুলোতে ভক্তদের ভিড়, সান্ধ্য পূজার প্রস্তুতি। স্বাগত সারা বাংলা খবরে। দেখছেন নিউজ 24, আপনাদের সাথে আছে আমি তাসনিমে জান্নাত। এক কথায় বলতে গেলে মেগাই বাজারের সেরা। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলসে বাংলাদেশ। দেশে পৃথক 4টি জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর শনিবারের অভিযানকে জঙ্গি দমনের সফলতা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অভিযানের কারণে দেশের নিরাপত্তা নিয়ে মানুষের শঙ্কা আগের তুলনায় কেটে যাবে, এমন মন্তব্য তাদের। তবে আত্মতুষ্টিতে না ভোগে বরং জঙ্গি নির্মূলে জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর গুরুত্ব দিচ্ছেন তারা। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। শনিবার গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে সন্দেহভাজন 12 জঙ্গি নিহত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, গাজীপুরের অভিযানে নিহতদের একজন 90 জিএমবির ঢাকার বিভাগীয় কমান্ডার আকাশ। অন্যদিকে আশুলিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে মারা যায় জেএমবির সাম্প্রতিক সব নাশকতার মূল অর্থদাতা আব্দুর রহমান। এমন অভিযানকে জঙ্গি দমনে সফলতা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলবো যে পুলিশ যে সফলতা দেখিয়েছে এটি অভিনন্দনযোগ্য এবং এটির মাধ্যমে পুলিশের যে পেশাগত দক্ষতা, জঙ্গি দমনে পুলিশের যে দায়িত্ববোধ, যে কমিটমেন্ট, সেটির প্রমাণ পুলিশ রাখতে সক্ষম হয়েছে। এবং পুলিশকে যখন জনগণ সহায়তা করবে তখন জঙ্গিরা যেখানেই আস্তানা গাড়ুক সেখানে তারা সুবিধা পাবে না। সুতরাং এই সাফল্যের ধারাবাহিকতা পুলিশকে অব্যাহত রাখতে হবে। জঙ্গি দমনে এমন অভিযানের কারণে দেশের নিরাপত্তা নিয়ে জনগণকে আস্থায় নেওয়া যাবে, এমনটাই অভিমত তাদের। মানুষ আগে যেভাবে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা, যে জঙ্গিরা বোধহয় তাদেরকে যখন তখন আক্রমণ করতে পারে, এইরকম সক্ষমতা তাদের রয়েছে, সেটির বহুল অংশেই সেটি হ্রাস পেল এই সফল অভিযানের মাধ্যমে। সুতরাং পুলিশ, রাষ্ট্র এই যে জিরো টলারেন্স দেখাচ্ছে এবং জঙ্গিদের প্রতি কোনোরকম কোনো মার্সি দেখানো যাবে না। অত্যন্ত শক্ত হাতে এই জঙ্গিদের দমন করার জন্য যা প্রয়োজনীয় সব কিছু সরকার এবং রাষ্ট্রকে করতে হবে। তবে জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই ধরনের অপতৎপরতা চালায়, তারা নিয়মিত কোনো পন্থা অবলম্বন করে না, নিয়মিত চলাচলও করে না, নিয়মিত চিন্তাও করে না। সেজন্যে এটি একটি অসম আঙ্গিকের প্রতিযোগিতা, অসম আঙ্গিকের সংঘর্ষ। তাই এটাকে শুধু অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না, শুধু মুখের কথা, টেলিভিশনের ভাষণ দিয়ে মোকাবেলা করা যাবে না। এর জন্য বহুমাত্রিক তৎপরতা প্রয়োজন, যার মধ্যে অন্যতম একটা বড় আঙ্গিক ইনফরমেশন টেকনোলজি সেক্টর, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক যে তৎপরতা, এখানে আমাদেরকে সক্রিয় হতে হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পাশাপাশি জনগণকে সাথে নিয়ে জঙ্গি দমনের পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। গাজীপুরের নোয়াগাঁওয়ে জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ অভিযানে 7 জঙ্গি নিহত হওয়ার ঘটনায় আজ সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই ঘটনায় নিহত 7 জনের মাঝে ফরিদুল ইসলাম ওরফে আকাশের নাম উল্লেখ করে নাম না জানা অপর 6 জনকে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। আকাশ 90 জেএমবির ঢাকা বিভাগের কমান্ডার ছিলেন বলে জানায় পুলিশ। এদিকে টাঙ্গাইলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত 2 জঙ্গির লাশের ময়না তদন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। এর আগে র্যাব 12-এর 3 নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, নিহত 2 জঙ্গির নাম আতিকুর রহমান ও সাগর হোসেন। দুজনেরই বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান, তার বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। আর সাগর একই উপজেলার ইউসুফপুরের জুনায়েদ হোসেনের ছেলে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে দারুণ উজ্জীবিত চট্টগ্রামের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব দেখা দিয়েছে। তবে এবারের কমিটিতে হাইব্রিড নেতাদের স্থান না দিয়ে ত্যাগী নেতারা উপযুক্ত পদ পাবেন এমন ধারণা আওয়ামী লীগ নেতাদের। ননবুড়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশিরভাগ নেতারাই এখন ব্যস্ত নানা লবিং তদবিরে। হাইব্রিড নেতারা যাতে কেন্দ্রীয় কমিটিতে স্থান না পায় সে বিষয়টি লক্ষ্য রেখেই দল সঠিক সিদ্ধান্ত নেবে এমনটাই আশা করেন দলের প্রবীণ নেতারা। বাংলার মানুষকে সেবা দেওয়ার মতন সেই ধরনের নেতা, সেই ধরনের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক সেভাবেই এই জাতীয় সম্মেলনে বাংলার মানুষকে উনি উপহার দেবেন। তবে প্রবীণ আওয়ামী লীগ নেতাদের মতে যোগ্য এবং ত্যাগী নেতারাই দলের জন্য ভূমিকা রাখেন বেশি। যারা আন্দোলনী সংগ্রামে থাকে, সংগঠনকে সুন্দরভাবে গড়ে তোলার মতো যোগ্যতা যাদের আছে এবং দুর্নীতিবাজ আপনার আদর্শবিহীন কোনো নেতৃত্ব যাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে না পারে। 2012 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত 19তম জাতীয় সম্মেলন ও কাউন্সিলে চট্টগ্রামের বেশ কয়েকজন নেতা কেন্দ্রপদ পেয়েছিলেন। তাই এবারের কাউন্সিলে বর্তমান পদে থাকা কয়েকজন পদোন্নতি পেতে পারেন, আবার কয়েকজন বাদও পড়তে পারেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর থেকেই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত মহানগর বিএনপি নেতারা। দীর্ঘদিন মামলা হামলায় দমিয়ে রাখা চট্টগ্রামের বিএনপির রাজনীতি এখন আবার চাঙা হতে শুরু করেছে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে। তবে চাটগাঁর মাঠের রাজনীতিতে কোনো উত্তাপ না থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত বিএনপির নেতারা। নয়নবুড়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির জাতীয় কাউন্সিলে কয়েকজন নেতাকে কমিটিতে পদোন্নতি না দেওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তবে সেসব রেষারেষি ভুলে বিএনপির মাঠ পর্যায়ে রাজনীতি এখন বেশ চাঙ্গা। আর এরই মধ্যে নগরীর 41 নম্বর ওয়ার্ডে নতুন কমিটিও করে দিয়েছেন নেতারা। আর এতে দল গুছানোর কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। এই কমিটির আন্ডারে যুবদল এবং ছাত্রদলের ফর্ম আমরা দিয়ে দেব। তারা সেখানে ছাত্রদলের ফর্ম, যুবদলের ফর্ম ফিল আপ করবে এবং 31 তারিখ পর্যন্ত আমাদের এই সদস্য সংগ্রহ অভিযান চলবে। উৎসাহ উদ্দীপনা নিয়ে ফর্ম নিচ্ছে এবং আগামী দিনে নতুন কমিটিকে কিভাবে চাঙ্গা করা যাবে, কিভাবে নেতা নির্বাচন করা যাবে সেটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছে, ঝড় উঠছে। এদিকে বিএনপি নেতা মঞ্জুর আলম হঠাৎ করে রাজনীতি থেকে সরে যাওয়ায় কোনো প্রভাব পড়েনি বললেন নেতারা। কে আসলো কে গেল এটাতে বিএনপির কিছু আসে যায় না। এটা হচ্ছে একটা বিশাল বটবৃক্ষ। এখানে কোনো যদি শাখা প্রশাখা ভেঙে যায় তাতে মূল বৃক্ষের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। বিএনপির কাউন্সিলের পর যে হাউস কমিটি গঠন করা হয় তাতে চট্টগ্রামের বিপুল সংখ্যক নেতার ঠাঁই হয়েছে। কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির 3 সদস্য কমিটি ঘোষণা করে দেওয়ার পর মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। এর অংশ হিসেবে মহানগরীর 39টি ওয়ার্ড শাখা মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তার মধ্যে 32টিতে বিএনপি শাখা কমিটির আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ড্রিম হলিডে পার্ক দুর্গাপূজার খবর। শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয় কুমারী পূজা। মহা অষ্টমীতে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে দেবীর আরাধনা। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে মহাষ্টমীর দিনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সকাল থেকেই নগরীর শ্রী শ্রী শান্তন্বেষী মন্দিরে পূজা মণ্ডপে ভক্ত পুণ্যার্থীদের ছিল বাঁধভাঙা ভিড়। অষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে বরিশালের বিভিন্ন মণ্ডপে শুরু হয় কুমারী পূজা অনুষ্ঠান। এ সময় দেবী দুর্গার চরণে অঞ্জলি দিতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা। মা আমাদের মাঝে এসেছে, প্রতি বছর আসবে, এভাবে আমাদের মাঝে মঙ্গল কামনা নিয়ে আসবে। মা মহা অষ্টমীর এই পূর্ণ তিথিতে আমরা দেবীর কাছে প্রার্থনা করছি যে বিশ্বের সকল প্রাণী যেন শান্তিতে থাকে। কুমারী
নারীতে মাতৃরূপ বিকশিত করার লক্ষ্যে যশোরের রামকৃষ্ণ আশ্রমে কুমারী অন্বেষার মাধ্যমে দেবী আরাধনায় ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর আরাধনায় কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্ত পুণ্যার্থীরা, আর তাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মন্ত্রপাঠ, উপাসনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহের ৭১০টি মণ্ডপে চলে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। সারাদিন পূজারীদের আগমন ও ঢাক ঢোলের ধ্বনিতে মুখর থাকে মণ্ডপগুলো। হবিগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ঐশী আচার্যকে দেবী সুসজ্জিত আসনে বসিয়ে শুরু হয় পূজা অর্চনা। এ সময় শঙ্খ, উলুধ্বনি ও দেবীর ভক্তি গানে মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের বিভিন্ন মণ্ডপে চলে কুমারী পূজা। এ উপলক্ষে রবিবার জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মাহফুজুল হক নুরুজ্জামান। মহাষ্টমীতে কুমিল্লার ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রমে ভিড় জমায় ভক্ত পুণ্যার্থীরা। শঙ্খ ও ঢাকঢোলের ধ্বনিতে মুখর থাকে পুরো মন্দির প্রাঙ্গণ। সুনামগঞ্জে বিগত দিনের পাপ মোচন ও আগামী দিনের সুখ সমৃদ্ধির আশায় দেবীর চরণে পুষ্পার্ঘ্য প্রদান করেন পুণ্যার্থীরা। ১৫০টি দেবদেবীর প্রদর্শনীতে রাজবাড়ির একটি মন্দিরে চলছে ভিন্নধর্মী দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বীর ভক্ত পুণ্যার্থীরা রাজবাড়ির জামালপুরের এই পূজা মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দুর্গাপূজার খবর জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে পূজার আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব দুর্গাপুজো। তো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল আরও 2 দিন আগে। তো আজকে কিন্তু দুর্গাপূজার কিন্তু 3য় দিন চলছে। তো মহা অষ্টমীর মধ্য দিয়ে তারা পূজার্থীরা এখানে পুজো দিচ্ছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা দেখাতে চাচ্ছি আপনাকে দুর্গাপুজোর যেখানে আমরা আছি সেখানে কিন্তু এই চট্টগ্রামের ইপিজেড এলাকায় ইপিজেডের একটি একটা মন্দিরে প্রথম পুজো হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই মন্দিরে কিন্তু কোনোদিন পুজো হয় নাই। তো এবারে কিন্তু চট্টগ্রামে পুজোর সংখ্যা ছিল, চট্টগ্রাম মহানগরীতে পুজোর সংখ্যা ছিল প্রায় 284টি, কিন্তু এখানে চট্টগ্রাম জেলার মধ্যে পুজোর সংখ্যা রয়েছে প্রায় 1400-র উপরে। কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা সব মিলিয়ে বলতে পারি আসলে চট্টগ্রাম বিভাগে পুজোর সংখ্যা রয়েছে প্রায় 3839টি বলে পর্যন্ত আমরা জানতে পারি। কিন্তু এখানে যারা আয়োজক রয়েছে তারা আসলে কিভাবে পুজো করছেন, তারা সুষ্ঠুভাবে পুজোটা করতে পারছেন কিনা তাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। চট্টগ্রামের ইপিজেড এলাকায় এবার প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে এবং এখনও পর্যন্ত আমরা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রামের অন্যান্য স্থানের মতো এবং এই এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় খুব ভালোভাবে আমরা পূজা উদযাপন করছি। আর কিছুক্ষণ পরে এখানে অগণিত ভক্তের ঢল নামবে, যেটা আমাদের ভলেন্টিয়াররা খুব সুন্দরভাবে সামাল দিচ্ছে, সেখানে কোনো রকম সমস্যা হচ্ছে না। আমরা আরেকজনের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। আসলে এবার দুর্গাপূজা আসছে, কিসে করে মা দুর্গা আসছে? হ্যাঁ, আমাদের এখানে আমরা ইপিজেড এলাকায় সনাতনী সম্প্রদায়ের প্রায় 40,000 লোক ইপিজেডে কাজ করছেন। তাদের আশার আকাঙ্ক্ষার আলোকে এবার প্রথমবারের মতো শ্রীকৃষ্ণ মন্দিরে দুর্গাপূজা হতে যাচ্ছে। এবার দুর্গা মা আসছেন ঘটকে করে, অর্থাৎ ঘোড়ায় করে এবং যাবনে ঘোড়ায় করে। তাই বিশ্বের বিভিন্ন স্থানে, আমাদের বিভিন্ন স্থানে হয়তো অসামরিক কিছু হতে পারে, মানে অঘটনের মতো প্রলয়, ঘূর্ণিঝড় এই ধরনের হতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন। এবং আমি জগতের সকল লোককে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আহ্বান করব এই পূজা সকলের জন্য, এ মঙ্গল কামনা সকলের জন্য। আমরা একটি কথাই বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সকলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই পূজা উদযাপন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইলেকট্রিক মিডিয়া, তার প্রেস মিডিয়া সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমাদের এখানে পূজার এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা ভবিষ্যতেও ঘটবে না বলে আশা রাখি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে আয়োজকদের সাথে, তারা বলছিলেন আমাদেরকে এখানে আরও কয়েকজন আয়োজক রয়েছেন। আসলে কীভাবে আপনার পুজোটা করতে পারছেন? আমরা খুব সুন্দর শান্তিপূর্ণভাবে এবার পূজাটা পালন করতে যাচ্ছি।
প্রশাসনের পাশাপাশি লোকাল কাউন্সিলর সহ সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। আপনারা জানেন ইপিজেডের মধ্যে ইপিজেডের মুখের মধ্যে এরকম একটা পুজো উদযাপন হচ্ছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করা হচ্ছে। ওকে, ধন্যবাদ। এখানে অনেকজন আসলে আপনি লক্ষ্য করছেন, এখানে অনেক ভক্তরা রয়েছেন, পূজার্থীরা আসছেন। তো এটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পূজার্থীদের ভিড়, কিন্তু সন্ধ্যা হতে হতে পূজার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি। এখানে আসলে পূজাটা কিভাবে উৎসবমুখর পরিবেশে আপনারা পালন করছেন? সুন্দরভাবে করতেছি আমরা। এই ভিজিট এলাকার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সুন্দরভাবে করতেছি। প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, পাশাপাশি আমাদের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেও আমাদের সাথে সহযোগিতা করতেছে। আর তো আমাদের ভক্তবৃন্দ আছে সবাই। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, আসলে খুব সুষ্ঠু, সুন্দর এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে তারা তাদের দুর্গোৎসব পালন করছেন বলে বলেছেন। কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা না বললে হয় না। আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামের সব পুজো মণ্ডপে কিন্তু খুব একটা নিরাপত্তা দিয়ে তারা অপেক্ষা করছেন। আসলে নাশকতা ঠেকাতে তারা খুব একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু পুলিশ নয়, এখানে র্যাব সহ বিভিন্ন বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন, সাদা পোশাকধারী পোশাকও রয়েছেন। কিন্তু আমাদের চট্টগ্রামে অনেক পুজো মণ্ডপ রয়েছেন, সব পুজো মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরার আওতায়ও রাখা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। জয়, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীতে পূজার আয়োজনে ভক্তদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব বলতে যেটি বোঝায়, সার্বজনীন যে উৎসব, সেটি কিন্তু শুরু হয়ে গেছে গত দুদিন আগে থেকেই। এখন পর্যন্ত কিন্তু খুবই চমৎকার আয়োজন এবং রাজশাহীর প্রতিটি মন্দিরে কিন্তু ভক্তদের ঢল। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে যে চ্যানেলটি দেখাচ্ছি, সেই মন্দিরটি হলো যে মিলন মন্দির, যেটিকে বলা হচ্ছে যে সবার সমবেত উপাসনালয়। এটি হচ্ছে 102 বছর পার করেছে। আজকে আমরা সেই মন্দিরটিতে এসেছি এবং রাজশাহীর সবচেয়ে পুরনো এই মন্দির। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্তের ভিড় এই মন্দিরটিতে। আমাদের সঙ্গে এখানে আছেন এই মন্দির কমিটির যিনি সভাপতি। আমরা তার সঙ্গে কথা বলতে চাই যে উনি এই মন্দিরটিকে সম্পর্কে বলবেন যে এই পুরনো মন্দিরটি কিভাবে হলো এবং এখানে আসলে ভক্তদের ভিড়টি কেমন থাকে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই মন্দিরটির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। এই মন্দির রাজশাহী শহরের ঐতিহ্য এবং পুরাতন মন্দির, মিলন মন্দির, শেখপাড়া মেডিকেল ঘোষপাড়ার মোড় শেখপাড়ায় অবস্থিত। এটা প্রাচীনতম একটা মন্দির এবং এই মন্দিরের অনেক সুনাম আছে রাজশাহী শহরে আমাদের। এবং আমাদের হিন্দু মুসলমান এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মিলেই এখানে আনন্দ এবং উৎসব উদযাপন করি এবং আপনাদের সবার সহযোগিতা নিয়েই আমরা এখানে সুন্দরভাবে আনন্দ উৎসব উদযাপন করি। আমাদের কোনোদিন কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি এবং রাজশাহী শহরের এই ঐতিহ্য মন্দিরের গত বছর আমরা 101 বছর উদযাপন করেছি, এবার 102 বছর। প্রতিবারের ন্যায় এবারও আমাদের ধর্মীয় উৎসব খুব সুন্দরভাবে ভাবগম্ভীরভাবে আমরা পালন করতেছি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় যেটি জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্যকে কিন্তু বিভিন্ন মন্দিরগুলোতে মোতায়েন করা হয়েছে। আমরা খবর পেয়েছি যে এই মন্দিরটিতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জনাব শফিকুল ইসলাম উনি আসবেন পরিদর্শন করতে। এখানে আনসার ভিডিবির সদস্যরা আছেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও আছেন, নিরাপত্তা দিচ্ছেন সার্বক্ষণিকভাবে। আর যেটি বলছিলেন এই মন্দির কমিটির সভাপতি যে হিন্দু মুসলমান সবাই মিলেই এই মন্দিরটিকে একটি সার্বজনীন মন্দির হিসেবে গড়ে তুলেছেন এবং সবাই তাদের নিজ নিজ ধর্মের জায়গা থেকে এই মন্দিরটিকে সহযোগিতা করেছেন, যার ফলে কিন্তু শারদীয় দুর্গোৎসব সবার জন্য একটি উৎসবে পরিণত হয়েছে। জয় এবং শাহেদ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, সারা বাংলার খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দ্রুত বিচার দাবিতে সিলেটে আন্দোলন অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট উন্নয়ন সংস্থা ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, জঘন্যতম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে বদরুলের মতো কোনো নরপশুর জন্ম হবে না। হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান তারা। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দাটিকি গ্রামের চাঞ্চল্যকর 4 শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দফা পিছিয়েছে। বিচারক জেলা জজ মোহাম্মদ আতাবুল্লাহ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 16 অক্টোবর। রবিবার মামলার নির্ধারিত তারিখে ওই মামলার জন্য রাষ্ট্রপক্ষের নতুন আইনজীবী হিসেবে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে নিয়োগ দেন। নয়া আইনজীবী সাক্ষ্য গ্রহণের জন্য সময়ের আবেদন করলে বিচারক জেলা জজ মোহাম্মদ আতাবুল্লাহ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। গত 12 ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দাটিকি গ্রামের 4 শিশু নিখোঁজ হয়। 17 ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালু মাটিতে পোতা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির হোসেন 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কুষ্টিয়ার ঝাউদিয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আকামউদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল 9টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনার দিন গুরুতর অবস্থায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। 24 সেপ্টেম্বর আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কিয়াম ও শাহাবুদ্দিন নামে 2 জন নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে আরও 5 জন। জয়পুরহাটের আক্কেলপুরে একটি ধানক্ষেত থেকে আরতি রানী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, আক্কেলপুর উপজেলার দেউরা আবাসন কেন্দ্রের উজ্জ্বল চন্দ্রের স্ত্রী আরতি রানী গতরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরে স্বজন এবং স্থানীয়রা বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শাহ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহ আলম হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মেনশাদ আলীর ছেলে। রবিবার সকাল 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আন্নুরা সড়কের আতাহির দিঘিপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ আলম একটি রিকশা ভ্যান যোগে আমনুরা যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সাভারে আরিফ মিয়া নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রবিবার ভোররাতে সাভার পৌর এলাকার ইমানদীপুর মহল্লায় শামসুল নাহারের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক জানিয়েছে, চুরি করতে এসে বাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া 12,500 ভোল্ট বিদ্যুৎ লাইনে জড়িয়ে সে মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাভার মডেল থানার এসআই ফজলুল হক জানায়, নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 2016-17 অর্থ বছরের জন্য 2,225 কোটি 67 লাখ ডলার টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। রবিবার নগর ভবন মিলনায়তনে বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন মেয়র। মেয়র হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে 1,197 কোটি 42 লাখ টাকা, উন্নয়ন অনুদান 985 কোটি 10 লাখ টাকা। গত অর্থ বছরের 592 কোটি 66 লাখ টাকার সংশোধিত বাজেটে নিজস্ব তহবিল থেকে 329 কোটি 10 লাখ 16 হাজার এবং 227 কোটি 80 লাখ 84 হাজার টাকা দেখানো হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্যানেল মেয়র, কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রযুক্তির উন্নয়নে কমতে শুরু করেছে ডাক বিভাগের প্রয়োজনীয়তা। তবে সরকারি বিভিন্ন কাজসহ বেসরকারি চিঠি আদান প্রদানে এখনও নির্ভরতার প্রতীক বাংলাদেশ ডাক বিভাগ। কিন্তু তারপরও যশোরের ডাক বিভাগের অফিসগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। রিপন হোসেনের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, কোথাও কোথাও ভেঙে পড়েছে অর্ধেক দেয়াল, পড়ে যায় করেও কোনো রকমে টিকে আছে ভবন। এই অবস্থা যশোরের প্রায় সবকটি ডাক অফিসের। এই অফিসগুলো দেখভালের যেন কেউ নেই। ভেঙে যাওয়ার পরে এখন আর সেদিকে কারণ নজরও দেয় না, আমরাও আর করতে পারি না, যার পরিপ্রেক্ষিতে এখন এই পোস্ট অফিস চালাতে গেলেই সরকার উপর মহলের আর কি দৃষ্টি আকর্ষণ, উপর মহল থেকে আমাদের কাছে আসে, কিন্তু ওই বলে হ্যাঁ আশ্বাস দেয়, কিন্তু কোনো কার্যকরী হয় না। আমাদের পোস্ট অফিসটার অবস্থা এত খারাপ যে তার চাল নেই, তার মানে টিন উড়ে গেছে বাতাসে, তারপরে আপনার দেয়ালে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ডাকঘরগুলোতে কর্মকর্তা কর্মচারীরও অভাব আছে। বেতন ভাতা কম হওয়ায় চাকরি ছেড়ে চলে গেছেন অনেকেই। সামান্য সম্মানীয় ভাতা এতে জীবনযাপন চলে, চাকরি করতে চায়। তবে এসব অব্যবস্থাপনা নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলাকাবাসী বলছেন, আধুনিকায়ন করা গেলে এই খাত থেকে এখনও রাজস্ব আয়ের সম্ভাবনা আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে অস্তিত্ব সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন জায়গার ডাকঘর। পোস্ট অফিসগুলোর দুরবস্থা নিয়ে মানিকগঞ্জ প্রতিনিধি কাবুল খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাঙা টিনের এই ডাকঘর আর কখনো হারানো রূপ ফিরে পাবে কিনা জানা নেই কারো। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে এই ডাক অফিস। এখন সেখানে রাখা হয় লাকড়ি আর কাঠ। এই অবস্থা মানিকগঞ্জের বিভিন্ন ডাক অফিসের। 5 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা নষ্ট হয়েছে, এর কারণে আমরা একবারিত অবস্থান নিয়েছি, নিয়ে ওখানে কাজ পরিচালনা করতেছি। ডাকঘর নামক প্রতিষ্ঠানটি যেখানে নাই সেই জায়গা অবশ্যই এখনো বলা যায় অন্ধকার আচ্ছন্ন, সেই জায়গা এখনো মনে করা যায় যে অশিক্ষিতের অঞ্চল। কিছু জায়গায় সরকারি কাজের জন্য এখনো টিকে আছে ডাকঘর, কিন্তু সেখানেও নেই উন্নয়নের ছোঁয়া। এই টাকা একজন রিক্সা চালকের সিগারেটের পয়সা না, কিন্তু আমাদের অনেক মূল্যবান কাজ করা, কিন্তু আমরা ওইটা বঞ্চিত। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই উপবৃত্তির টাকাটা যদি আমাকে পোস্ট অফিস থেকে দেওয়া হতো তাহলে আমাকে পোস্ট অফিস আরো অনেক ডেভেলপ হতো। তবে ডাক কর্মকর্তারা বলছেন, অফিসগুলোর উন্নয়নে সরকারি বরাদ্দ দেওয়া হবে, নির্মাণ করা হবে প্রয়োজনীয় অবকাঠামো। আমরা যতটুকু জানতে পেরেছি 1100 বিল্ডিংয়ের বরাদ্দ পাওয়া গেছে, পর্যায়ক্রমে আরও বিল্ডিংয়ের বরাদ্দ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস, এবং এই 8,500 পোস্ট অফিসকেই বিল্ডিংয়ে রূপান্তর করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মানিকগঞ্জের সব উপজেলা মিলিয়ে ইউনিয়ন আছে 65টি আর ডাকঘর আছে 54টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সমুদ্র সৈকত কুয়াকাটায় বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা। এই কারণে ক্ষতির মুখে পড়তে পারে এখানকার পর্যটন শিল্প। দেশি বিদেশি পর্যটকদের এমন সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। আর এমন অবস্থায় হোটেল মোটেল ব্যবসায়ীরাও পর্যটকদের সেবা দিতে বিপাকে পড়ছেন। দীর্ঘক্ষণ জেনারেটর চালানোর জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। 24 ঘন্টার ভিতরে যদি 20 ঘন্টায় বিদ্যুৎ না থাকে তাহলে একটা জেনারেটরের ওরও তো শক্তির প্রয়োজন আছে, আর সেই জেনারেটরে তো বিদ্যুতের যে শক্তি, জেনারেটরের শক্তি তো এক না। আমাদের মানে যে পরিমাণ বিদ্যুৎ না থাকার কারণে আমাদের জেনারেটর ব্যবহার করতেছে, তাতে আমাদের যে ডিজেল ব্যবহার হইতেছে, এতে আমাদের খরচ মানে আয়ের চেয়ে খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। লোডশেডিং এর ফলে দেশি বিদেশি পর্যটকদের কাছে কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন এই জনপ্রতিনিধি। কুয়াকাটা এমন ভিআইপি আসে, বিদেশি দেশি না, বিদেশি মেহমান আসে, বিদেশি রাষ্ট্রদূত আসে, বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক আসে। সে সময় যদি এই লোডশেডিং আমরা দেখছি, লোডশেডিং হয়েছে, সেসব আমাদের বলার কিছু থাকে না। তবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এরই মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন বলে জানান সমিতির জেনারেল ম্যানেজার। কুয়াকাটাতে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই, এই কারণে আমরা এনএলডিসি-তে একটি পত্র প্রেরণ করেছি এবং সেখানে আমরা উল্লেখ করেছি যেহেতু আমাদের চাহিদার তুলনায় 50% বিদ্যুৎ পাই, যাতে কুয়াকাটাকে গুরুত্ব দিয়ে আমরা 3 মেগাওয়াট অতিরিক্ত লোড বরাদ্দের জন্যই চিঠি দিয়েছি এনএলডিসিতে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খবর নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন।
সারা বাংলা খবরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24। প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতালের নিয়মিত কার্যক্রম। এই অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অসহায় দরিদ্র মানুষ। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেককেই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। এতে অর্থ ব্যয়ের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন তারা। শেখ হাসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য 1967 সালে নির্মাণ করা হয় বাগেরহাট জেলা সদর হাসপাতাল। 1992 সালে আধুনিক হাসপাতাল হিসেবে ঘোষণার পর 1997 সালে পূর্ণতা পায় এটি। সেই থেকে শুধু বাগেরহাট নয়, দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবার নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিতি পায় এই হাসপাতাল। দিন পার হওয়ার সাথে সাথে বেড়েছে 100 শয্যার এই হাসপাতালে দুরবস্থা। সার্জারির কনসালটেন্ট, গাইনির কনসালটেন্ট, আইয়ের কনসালটেন্ট, অ্যানেস্থেশিয়ার কনসালটেন্ট, অর্থোপেডিক্সের কনসালটেন্ট, এই পদগুলো শূন্য। আউটডোর ইনডোর যে পরিমাণ মেডিকেল অফিসার অন্যান্য বিশেষজ্ঞ লাগবে সেগুলো অধিকাংশই শূন্য। রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় লোকবল, বরং অর্ধেকে নেমেছে চিকিৎসকের সংখ্যা। এই অবস্থায় সেবার মানসিকতা নিয়ে কাজ করে গেলেও হিমশিম খাচ্ছেন দায়িত্বরতরা। সংকটভাবে আমরা সবসময় ডিউটি করতে হয় আমাদের এইগুলো নিয়ে। 50-60টা রোগী থাকে, আমাদের পক্ষে 1-2জন সিস্টার সামাল দেওয়া খুব কঠিন। চিকিৎসা সেবা না পেয়ে বাধ্য হয়েই অনেক রোগী ছুটছেন বেসরকারি হাসপাতালে। সকাল 10টায় এসেছে, এই রুমের থেকে উপরে পাঠাইছে, বলছে একটু আরেকজনের দেখাবো, আবার এই রুমে পাঠায়। বেডে শুয়ে কষ্ট পাচ্ছি, যদি সেরকম ডাক্তার থাকতো তাহলে আমরা এতটা কষ্ট পাতাম না। দূর দূরান্ত থেকে এসে ভাড়া দিয়ে আবার এখান থেকে আবার নিয়ে চলে যেতে হয়। বরাবরের মতোই সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। 100 বেড নামে মাত্র, কিন্তু রোগী থাকে প্রায় 150 থেকে 250। এই রোগীদের সেবা দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। তো আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে করে জনবল সংকট, এই জনবলের শূন্যতা পূরণ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি খাতে উন্নয়ন করে যাচ্ছে। রবিবার দুপুরে স্থানীয় বদরপুর হাসিনা মঞ্জিল চত্বরে দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রমের আওতায় বৃহত্তর ফরিদপুর, বরিশাল এবং খুলনা অঞ্চলের দারিদ্র্য হ্রাসকরণ এবং আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বক্তব্য রাখেন। পরে মন্ত্রী সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 125 জন পুরুষ ও মহিলাদের মাঝে গরু ক্রয়ের জন্য 1,30,00,000 টাকার চেক বিতরণ করেন। লালমনিরহাটে চলতি মৌসুমে আমন খেতে খোল পচা রোগ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কোনো প্রকার ওষুধ বা প্রাকৃতিক নিয়মেও এই রোগ থেকে ধান ক্ষেতকে রক্ষা করতে পারছে না কৃষকরা। এদিকে কৃষকদের অভিযোগ, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কোনো প্রকার পরামর্শ ও সহযোগিতা করছে না কৃষি বিভাগ। লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলায় 84,848 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় ধান গাছও হয়েছে ভালো। তবে শুরুর দিকে ভালো থাকলেও মাঝামাঝি সময়ে এসে ধান গাছ খোল পচা রোগে আক্রান্ত হয়েছে, আর এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধান নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখন কি করব, কি করে ঋণের টাকা শোধ করব, আমরা কৃষক খুবই হতাশাগ্রস্ত আছি। মানে স্প্রে করলে 5-7 দিন ভালো থাকে, তারপরে আবারও রোগ শুরু হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। ক্ষতিগ্রস্তের মাঝে এখনো কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা কৃষি মন্ত্রণালয় থেকে কেউ এখনো উদ্দেশ্য খবর বা কোনো ওষুধপাতি নিয়ে আসে নাই। ওষুধ দিয়ে তো কোনো লাভে হচ্ছে না, বরং এর মনে করছে খেরও বোধহয় বাড়িতে নেওয়া যাবে না, এবার আবাদ করা লস হবে। তবে এমন অভিযোগ অস্বীকার করে নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন কর্মকর্তা। এই রোগ থেকে ফসলকে রক্ষার জন্য কৃষককে ইউরিয়া প্রয়োগ না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো জমিতে খোলপা রোগের লক্ষণ দেখা যায়, ওই জমি থেকে পানি বের করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে 4 থেকে 5 কেজি করে পটাশ সার প্রয়োগ করার
পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমের রোপণকৃত আমন ধানকে এই রোগের হাত থেকে বাঁচাতে দ্রুত সংশ্লিষ্ট বিভাগ কার্যকরী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশাই কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জে হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত 10 টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম এবং চাল কালো বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সামনে ভোটার আইডি কার্ড ও তালিকা হাতে নিয়ে কয়েক শত হতদরিদ্র নারী পুরুষ এই কর্মসূচি পালন করেন। প্রায় আধ ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নজরুল ইসলাম ভুট্টো ও তার স্ত্রী ডিলার ফেরদৌসারা স্বল্প মূল্যের চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। এ কারণে তারা প্রাপ্য চাল আদায়ের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন। তালিকা মোতাবেক বেতকান্দি গ্রামের 70 রাঙামাটির জুম চাষের খবর জানিয়ে শেষ করছি সারা বাংলার আজকের আয়োজন। পাকা ধানের সোনার রঙে ভরে উঠেছে পাহাড়, আর জুমের এই ধান কাটতে ব্যস্ত সময় পার করছে আদিবাসীরা। রাঙামাটির সব কয়টি উপজেলায় এখন উৎসবের আমেজ। প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোনালী হলুদ রঙে জুমের পাহাড়ে এসেছে উজ্জ্বলতা। দুর্গম পাহাড়ি পথগুলো আদিবাসীদের পদচারণায় মুখর। পাহাড়িদের পাড়ায় পাড়ায় এখন উৎসবের আমেজ। সবাই ব্যস্ত জুমের পাকা ধান তোলায়। রাঙামাটির বিভিন্ন উপজেলায় চলছে নবান্নের প্রস্তুতি। এবছর ভালো হয়েছে আর কি, উৎপাদন ধান ভালো হয়েছে আর কি। কৃষি বিভাগ জানিয়েছে, এবার আবহাওয়া ভালো থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় বেশ ভালো ফলন হয়েছে পাহাড়ে। এবছর জুমের ধান আবহাওয়া আমাদের অনুকূলে থাকায় খুব ভালো হয়েছে। কৃষক ভাইয়েরা এবার ওই জুম চাষ করতে তাদের একটা সুবিধা হয়েছে সময় মতো বৃষ্টি হওয়ার কারণে। তবে জলবায়ুর পরিবর্তন এবং পাহাড় ধ্বংসের কারণে দিনে দিনে জুম চাষের পরিমাণ কমছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আগে যে পরিমাণ জুম চাষাবাদ হতো চলতি বছর থেকে প্রতি বছর কমে যাচ্ছে। এবছর আমাদের জুমের আবাদ হয়েছে ৬০৫০ হেক্টর, যেটা গত বছর ছিল ৬৬০০ হেক্টরের উপর বেশি। জুমের ধানের পর কার্তিক অগ্রহায়ণে ঘরে তোলা হবে তুলা, তিল আর জবের ফসল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সফল, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জনগণকে সাথে নিয়ে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। সম্মেলন ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগের তৃণমূলী নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব, নতুন করে দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপি। উৎসবের আমেজে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী, মণ্ডপগুলোতে ভক্তদের ভিড়, সান্ধ্য পূজার প্রস্তুতি। এই ছিল সারা বাংলার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।